আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপার 4 এ ওঠার পর থেকেই বাংলাদেশের যে ফিক্সচারটা আমরা দেখছিলাম সেটা নিয়ে কিন্তু কানাঘুষা শুরু হলো। কানাঘুষাও না, বেশ বড়, বড় গলায় আমরা তখন কথা বলা শুরু করলাম যে কেন ২ টো ম্যাচ পর, পর বাংলাদেশকে খেলতে হবে? যেখানে এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু ছিল অন্য দলগুলো। কিন্তু ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের পর রোববার যেটা হয়েছিল, সোমবার কিন্তু একটা ব্রেক হয়েছিল। এই আজকে একটা ব্রেক দিয়ে শুক্রবার কিন্তু খেলাটা হতে পারত। কিন্তু না, ওই যে ফাইনালটা সানডেতে খেলতে হবে, ইন্ডিয়া খেলবে। তো এইজন্য ফিক্সচারটা এমনভাবে করা হলো। যাই হোক, এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। ফিক্সচার ওয়াজ দেয়ার ফ্রম দ্য বিগিনিং। কিন্তু এটা নিয়ে তখন কেউ কথা বলতে পারেনি। টুর্নামেন্টের মাঝপথে এসে আসলে কথা বলে লাভ নেই। ইনফ্যাক্ট বাংলাদেশ যদি ফাইনালে বাংলাদেশ যদি ফাইনালের লড়াইয়ে না থাকতো, সুপার 4 এ না উঠতো, আমরাও হয়তোবা এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতাম না। আমার মনে পড়ে না সুপার 4 এ বাংলাদেশ কোয়ালিফাই করার আগ পর্যন্ত বাংলাদেশী কারোর কাছ থেকে, অন্তত সোশ্যাল মিডিয়াতে, আমি এটা নিয়ে কোনো কথা আমার চোখে অন্তত পড়েনি। যাই হোক, এখন গতকাল ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কিন্তু বেঞ্চ স্ট্রেংথটা মোটামুটি পুরোপুরি পরখ করে দেখেছে। এটা একটা ভালো ব্যাপার ছিল, যেটা হয়তোবা বাংলাদেশ যদি সামনে কোয়ালিফাই করে, ফাইনালে যদি কোয়ালিফাই করে, ফাইনালের দিন অনেক 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 সাহস দিবে, অনেক আত্মবিশ্বাসী করবে দলকে। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 11 এর আলোচনায় পরে আসবো। পাকিস্তানের কথা যদি আমরা বলি, পাকিস্তানের ব্যাটিং লাইন আপের দিকে ফখর জামান এবং সাহিবজাদা ফারহান, এই দুটো প্লেয়ারকে শুরুতে ফিরিয়ে দিতে হবে। এই দুটো প্লেয়ার কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছেন এবং তারা, আমরা ইন্ডিয়ার বিপক্ষে যে পাকিস্তান 170 করেছে সেখানেও কিন্তু এই দুজনের উপরে ভর করেই, ফখর জামান যদিও লম্বা ইনিংস খেলতে পারেননি কিন্তু তিনি স্টার্টটা দিয়ে গিয়েছিলেন, বুমরাকে অ্যাটাক করেছিলেন। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা বাংলাদেশ যদি শুরুতে আটকে দিতে পারে দুই ওপেনারকে, তাহলে পাকিস্তান হয়তোবা বড় স্কোর নাও করতে পারে। কারণ মিডল অর্ডারের দিকে যদি আমরা তাকাই, পাকিস্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। লোয়ার মিডল অর্ডারে আবার মোহাম্মদ নওয়াজ একটু ভালো ফর্মে রয়েছেন, কিছু রান করছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে শুরুর দিকে যদি ধাক্কাটা বাংলাদেশ দিয়ে দিতে পারে, সেটা খুব বড় একটা ম্যাটার করার কথা না। সো বাংলাদেশের ব্যাপারটা আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তানকে ব্যাটিংয়ের সময় এই দুজন প্লেয়ারকে একটু আটকাতে হবে। বোলিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, শাহিন আফ্রিদি অন অ্যান্ড অফ একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন। আমরা ইন্ডিয়ার বিপক্ষে তাকে যতটা পুয়ার দেখলাম, আবার আমরা দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে হি ওয়াজ ব্রিলিয়ান্ট। তো আমরা ইন্ডিয়াকে আমরা এই টুর্নামেন্টে যদি অন্য সব টিম থেকে আলাদা করে রাখি, সেদিক থেকে চিন্তা করেও বলা যেতে পারে, এবং বাংলাদেশের সাথে শাহিন শাহর রেকর্ডও ভালো। তো সবকিছু মিলে শাহিন শাহ আফ্রিদিকে একটু ধরে খেলতে হবে, দেখে খেলতে হবে। হারিস রফ ভালো ফর্মে থাকলেও আমি আসলে কেন যেন হারিস রফের বিপক্ষে মানে শাহিন শাহর মতো এত কনসার্ন হওয়ার মতো কিছু দেখছি না। হ্যাঁ, তার অনেক পেস রয়েছে, অনেক গতি রয়েছে, কিন্তু সেটাকে আপনি যদি আপনার ফেভারে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু তার পেসটা তার জন্যেই বুমেরাং হয়ে দাঁড়াবে, হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। পাকিস্তানের বোলিংয়ে একমাত্র যেটা আমি বলবো যে আমার কাছে মনে হয় যে খুব ভালো ফর্মে রয়েছেন, সেটা হচ্ছে আবরার আহমেদ, মিস্ট্রি স্পিনার। তো বাংলাদেশ আবার ঠিকসানাকে যেভাবে খেলেছে, বা ভারুণ চক্রবর্তী যদিও উইকেট পেয়েছেন শেষ দিকে, তিনি তার ফিগারটা ভালো হয়েছে, কিন্তু ভারুণ চক্রবর্তীকেও যেভাবে বাংলাদেশ অ্যাটাক করা শুরু করেছিল, ওই মিস্ট্রি স্পিনের ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে সিমিলার মাইন্ডসেটে খেলতে পারলে আবরারকেও কিন্তু খেলে দেওয়া যাবে, ঠেকিয়ে দেওয়া যাবে। টসের ব্যাপারে যদি আসি, বাংলাদেশ টসে জয়লাভ করে সবসময় কিন্তু ফিল্ডিং নিতে পছন্দ করে। আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষেও তার ব্যত্যয় হবে না, তবে ব্যাটিং নিলেও আমি খুব একটা অবাক হব না। কি নেওয়া উচিত সেই প্রসঙ্গটা আসলে বলাটা আমার কাছে মনে হয় যে কোনো লাভ নেই এগুলো বলে। আসলে মডার্ন ডে ক্রিকেটে আগে ব্যাটিং করো নাকি পরে ব্যাটিং করো, এটা খুব একটা ম্যাটার করে না। টিমগুলো আসলে চেস করতে পছন্দ করে। তো আগে যদি ব্যাটিং এর সুযোগ পায়, এভাবে বলি আমরা টসের হিসেব না করে, আগে যদি ব্যাটিং এর সুযোগ পায় বাংলাদেশ টার্গেট করবে অন্তত 165, 170, 175 পর্যন্ত যেতে। তাহলে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপকে আটকে দেওয়াটা বাংলাদেশের পক্ষে সম্ভব। আর আগে যদি বোলিং করে, বাংলাদেশের ব্যাটিংটা যেহেতু এখনো একটু উইকই আমরা বলছি, যেভাবে হোক চেষ্টা করতে হবে পাকিস্তানকে 160-এর মধ্যে যেন বাংলাদেশ আটকাতে পারে, তাহলে সেটা চেজ করা পসিবল হবে। প্রবাবল 11 অবশ্যই আমার কাছে মনে হয় যে তাসকিন ব্যাক করবেন, লিটন কুমার দাস, উই রিয়েলি হোপ লিটন কুমার দাস ইজ ফিট। কারণ আমরা লিটনের শুধুমাত্র ব্যাটিং না, তার ক্যাপ্টেন্সিও মিস করেছি গতকাল। এটা বলবো না যে জাকের আলী বাজে ছিলেন, সেই কথাটা আমি বলছি না, কিন্তু তারপরও লিটন থাকলে হয় না, ওই যে একটা সাহস থাকে আর কি। তো এবার আসি হচ্ছে যে তাহলে পারভেজ হোসেন ইমনকে কি বাদ দিব কিনা। পারভেজ হোসেন ইমন তো লিটনের জায়গায় খেলেছেন। সাইফের পরে দ্বিতীয় ভালো ব্যাটার যদি আমরা বলি ইন্ডিয়ার বিপক্ষে, দ্যাট ওয়াজ পারভেজ হোসেন ইমন। তারপরও আমার কাছে মনে হয় যে আমার 11 থেকে আমি পাকিস্তানের বিপক্ষে পারভেজ
হোসেন ইমনকে খেলাবো না। কেন খেলাবো না? কারণ ওইখানে আমি তাসকিনকে ইন করাবো। আবার হচ্ছে যে আমি চাইবো শেখ মেহেদী এই টিমটাতে খেলুক। তো আ আ টপ থেকে যদি আমরা আসি, ওই তামিম এবং সাইফ তারা দুজন তো ওপেন করবেন। সাইফ কি ব্রিলিয়ান্ট ফর্মে রয়েছেন তিনি। দুর্দান্ত দুটো 50 করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে। আজকেও কিন্তু তার এই ধরনের একটা ইনিংস দরকার হবে। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে খেলাটা একটু কঠিন হবে। ভেতরের দিকে ঢোকা বলটাকে একটু দেখে শুনে খেলতে হবে ফুলার লেংথে। সাইফ হাসান এ যাত্রা, এই চ্যালেঞ্জটা উতরানোটা তার জন্য অনেক বেশি জরুরি। মেবি তানজিদ তামিম স্ট্রাইকটা নিতে পারেন শুরুতে শাহিন শাহ আফ্রিদিকে খেলার বিপক্ষে। তানজিদ তামিমের ফর্মটা নিয়ে আবার একটুখানি কিন্তু দুশ্চিন্তা হচ্ছে, কারণ আমরা এই টুর্নামেন্টের শুরুতেও বলছিলাম বড় টুর্নামেন্টে তিনি বারবার ফেল করেন। এটা বলতে হঠাৎ করে দেখলাম আফগানিস্তানের সাথে ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেললেন, তারপর আবার কিন্তু দুটো ম্যাচ ফেল করলেন। এখনো কিন্তু একটা ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য। সো ডু অর ডাই ম্যাচে তামিম আবারও তার ঝলক দেখাক, এটা আমরা সবাই চাই। সো তামিম, সাইফ, লিটন, হৃদয়। ইন্ডিয়ার সাথে ম্যাচটা ফ্লপ করলেও হিজ ইন্টেন্টস ওয়ার রাইট। তারপর হচ্ছে শামীম, জাকের, এই 6 জন থাকবেন। এখন প্রচুর রব উঠছে জাকেরের জায়গায় সোহান। আমার কাছে মনে হয় যে জাস্ট সোহানের ফ্যান হবার কারণেই হয়তো বা মানুষের মধ্যে এই রবগুলো উঠছে, নইলে আসলে প্র্যাকটিক্যালি স্পিকিং জাকেরকে ড্রপ করার আমি অন্তত কোনো কারণ দেখছি না। এখন এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, আমি চাই ডিবেট হোক, প্লিজ আমার কমেন্ট বক্স ভরিয়ে দিন ডিবেট করে। আচ্ছা, এরপরে আসবেন হচ্ছে গতকালকের ম্যাচে যারা যারা থাকছেন তাদের কথা বলি, আমি ব্যাটিং অর্ডারের দিকে না যাই। রিশাদ এবং নাসুমকে আমি পাকিস্তানের বিপক্ষেও চাইবো। প্রশ্নটা হচ্ছে শেখ মেহেদীকে আমরা চাইবো কিনা, শেখ মেহেদীকে দরকার আছে কিনা। শেখ মেহেদীকে আমার কাছে মনে হয় যে দরকার আছে। কেন দরকার আছে? নাম্বার ওয়ান, দুবাইয়ের মাটিতে যে গ্রাউন্ডও কয়েকটা সাইডে বড়, এখানে অফ স্পিনাররা ভালো, মানে স্পিনাররা এখানে ভালো করছেন। আমরা দেখেছি সবগুলো ম্যাচেই মিডল ওভার্সে বা ইভেন শুরুতেও কিন্তু শেখ মেহেদী ভালো বল করতে পারেন। মিডল ওভার্সেও কিন্তু স্পিনারদের রোলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা একটা ব্যাপার যেমন রয়েছে। শেখ মেহেদী খুব ভালো বল করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, এটাও একটা ব্যাপার রয়েছে। আরেকটা বড় ব্যাপার যেটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারে এখন কিন্তু হোসেন তালাত রয়েছেন, তারপর হচ্ছে নওয়াজ রয়েছেন, ভালো ফর্মে রয়েছেন, যারা বাঁহাতি ব্যাটার। তো ওদিকে নাসুম আর রিশাদের পাশাপাশি যদি শেখ মেহেদীকে এই জায়গায় ওপেন করানো যায়, বা শেখ মেহেদী ওপেনিংয়েও যদি বোলিং করেন, ফখর জামান রয়েছেন। সো এই ব্যাপারগুলো রেখে আমি শেখ মেহেদীকে দলে চাইবো। তাহলে দলে থেকে বাদ দিব কাকে? এদিক থেকে সাইফুদ্দিনের জায়গায় আমি তাসকিনকে ঢোকাচ্ছি, মুস্তাফিজকে ঢোকাচ্ছি। তাহলে একটা মাত্র স্পট বাকি রয়েছে, সেটা হচ্ছে তানজিম সাকিব। তানজিম সাকিব, what a brilliant game he had against India, কিন্তু আনফরচুনেটলি উই হ্যাভ টু কিপ হিম আউট অফ দ্য 11। এই ম্যাচে শেখ মেহেদীকে আমার কাছে মনে হয় যে একটু বেশি প্রয়োজন। এবং আহ, তানজিম সাকিবের জন্য আমার যতটুকু খারাপ লাগছে, অ্যাট দ্য সেম টাইম আই এম ফিলিং ভেরি প্রাউড যে বাংলাদেশ এই মুহূর্তে অন্তত এই টি-20 ফরম্যাটের এই দলটাতে কয়েকটা জায়গায় এমন হচ্ছে যে আমরা কাকে খেলাই, কাকে রেখে কাকে খেলাবো, এবং এই জায়গায় কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে একটু আনফেয়ার হবে কিনা, বা দলীয় কম্বিনেশনের কথা চিন্তা করে বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ, টুর্নামেন্টের সিচুয়েশনের কথা চিন্তা করে বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ 11 সাজাচ্ছে, ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করছে। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ইন দিস এশিয়া কাপ। যেটা শুরু হয়েছিল একটা লোজের মাধ্যমে, যে কি হচ্ছে আবারও সেই একই অবস্থা, ম্যাচ জিতলেও মন ভরছে না, সেটা এই মুহূর্তে বাংলাদেশ ইজ লুকিং রিয়েলি গুড। এবং যে একটা ডিবেট হচ্ছিল যে আফটার ইন্ডিয়া এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কারা হবে, আমার কাছে মনে হয় বাংলাদেশ এই সেকেন্ড বেস্ট টিম হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে, এবং এখন সেটা অফিসিয়ালি করে দেখানোর পালা। আজকে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে খেলবে, এটাই আমাদের সবার প্রত্যাশা এবং এটাই আমাদের সবার বিশ্বাস। ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কমেন্ট, আপনার পছন্দের একাদশ কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।